নমস্কার। নেই কাজ তো খই ভাজে। আজকে আমার সাথে আমার এক বন্ধু আছে খুবই আমরা দুজন খুব ভালো বন্ধু। তার থেকেই ভালো কথা ভালো মানুষও। এবং যতবারই আমি দেখেছি ওকে, আমি ব্যক্তিগতভাবেই বলছি। সেটা হলো ও খুব বাস্তবভাবে চিন্তা করে সবকিছু। obviously ইমোশনাল তো সবাই, পৃথিবীর সবাই। একটা কুকুরও ইমোশনাল, আমরা তো মানুষ। তো যাই হোক। কিন্তু সে খুব বাস্তবভাবে জীবনকে দেখে এবং খুব বাস্তবভাবে জীবনকে বাঁচে। তো এটা দিয়ে শুরু করছি আমি আজকে আড্ডা। নেই কাজ তো খুবই বাজে। বলো, খবর কি? চলছে। তোমার খবর কি চলছে। বলো? আমার খবর চলে যাচ্ছে। কবে কি হবে জানি না। একটা মানে না খেয়ে মরে যাব, আর না হলে অসুখে মরে যাবো। হ্যাঁ, জানি না কি হবে। সত্যি জানি না কি হবে। মানে আজকে মনে হচ্ছে হয়তো মানে কোনো প্ল্যান, কোনো সেভিংস, কোনো কিছু এখন আর হয়তো কাজে লাগবে না। একদম একদম। যত কিছু প্ল্যান, যত কিছু ভাবনা যে আমি অমুক বছর অমুকটা করব, অমুক সময় অমুকটা করব। কোনো প্ল্যানিং এর কোনো অস্তিত্ব আর নেই। মানে এইটা প্ল্যান করে চলা বা এটা হবে, এরপর এটা হবে, আমি এইটা অ্যাচিভ করব। এখন সব অ্যাচিভমেন্ট কে মিথ্যে মনে হচ্ছে। হুম, হুম। ওটাই। আচ্ছা বলো, তুমি কে? আমি আগেও মানে বলি, প্রশ্নটা সবাইকে আমি ডিরেক্টলি করি। সেটা হলো তুমি কে প্রশ্নটা। কারণ আমি এখানে কাউকে ইন্ট্রোডিউস করাই না। বেসিক্যালি এটা একটা আড্ডার ব্যাপার। এজন্য ইন্ট্রোডিউস করাই না। তো তুমি হুম। কে এবং কি করো তুমি? এবং আমরা কেন আড্ডাটা মারছি আজকে একটু বলো তুমি। আমি কে? প্রথম পরিচয়, আমি একজন সমাজে বসবাসকারী জীব। হুম। তুমি বলে যাবে। আমি অনেক সময় হয়তো আর স্ক্রিনটা বিভিন্ন আচ্ছা। রকম হবে। আপনি তো হ্যাঁ বলে হ্যাঁ। যাবেন। হুম, তো সমাজে বসবাসকারী একটা জীব। আহ পরিবারের মধ্যে আছি। আমার বাবা মার একমাত্র প্রথম পরিচয় মানুষ, দ্বিতীয় পরিচয় আমি আমার বাবার মেয়ে, তৃতীয় পরিচয় আমি একজন কবি। আপাতত এইটুকুই। কোন পরিচয়টা সবচেয়ে ভালো লাগে? কোন পরিচয়টা সবচেয়ে বেশি ভালো লাগে তোমার কাছে? আমি সীতামাছি, এই পরিচয়টা। হুম। আচ্ছা ঈশিতা, মানে তোমার তোমার এখন যেভাবে চলা বা জীবন যেভাবে চলছো তুমি, সেই ক্ষেত্রে ধরো কখনো ইচ্ছে হয়নি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, নাকি বাড়িতে কেউ সে প্রেশারটা হয়নি যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবো? ছোটবেলায় একবার মনে আছে, ছোটবেলায় আমাদের এসে লিখতে দিত না, যে বড় হয়ে কি হতে চাও। হুম, তখন একবার লিখেছিলাম শিক্ষক টিক্ষক হব লিখেছিলাম। কিন্তু তারপর দেখলাম এগুলো কোনোটাই আমার জার্নালে পড়ে না, ইনক্লুডিং 10টা 5টার খুব গড়পড়তা চাকরিতেও হয়তো করতে হবে, করা উচিত জীবন ধারণের জন্য চেষ্টা করছি, সব ঠিক আছে, কিন্তু সেটাও খুব একটা আমি আমির সাথে যায় না। বাঁচার জন্য করতে হবে আলাদা ব্যাপার, কিন্তু খুব একটা আমির সাথে যায় না। তো সেই জন্য বাঁচার জন্য কবিতা লেখা নাকি? না, বেঁচে আছি এটা জানার জন্য কবিতা লেখা। হুম, হুম। তো মানে হঠাৎ করে মানে কবিতা লেখাটা কেন? তুমি তো অন্য কিছু করতে পারতে। মানে সাধারণ বাঙালিরা কবি, সবাই কবি হয়। বাঙালিরা সবাই না, প্রেমপত্র লেখে। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি একটা টাইমে কবিতা লিখতাম না, এবং কবিতা লিখলেও নিজের খুব একটা পছন্দ হতো না। আমি যেটা প্রথম প্রথম আমার শুরু হয়েছিল সেটা একটা গল্প লেখা দিয়ে। তো গল্প লেখাটা অনেকদিন বন্ধ হয়ে গেল, বিভিন্ন রকম চড়াই উতরাইয়ের জন্য বন্ধ হয়ে গেল। তারপরে যখন ফিরে আসা, সেই সময়তে গল্প থেকে বেশি আমি কবিতা লিখে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম, তো তখন থেকেই আর কি শুরু হলো কবিতা লিখবো। তো তোমার পড়াশোনা তো মানে কলকাতাতে, জন্মস্থানও কলকাতায় নাকি? না, আমার পড়াশোনা আন্দুলে কিছুটা, আমার এইচএস পর্যন্ত আন্দুলে, ইয়েতে, তারপর বিএসসির জন্য আমাকে কলকাতা যেতে হয়, কলকাতায় ছিলাম আমি কিছু বছর, মেসে থেকে পড়াশোনা করা, যোগমায়া দেবী কলেজ থেকে। তারপর আবার
আন্দুলে ফিরে আসা, তথাকথিত 5টা মধ্যবিত্ত বাড়ির মতো গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করা, কোনোটা কিছু দূর গিয়ে আটকে গেছে, কোনোটা প্রথম স্টেপেই হয়নি, এসব চড়াই উৎরাই চলে যায়। তো পড়াশুনো করার সময় থেকেই, ছোটবেলা থেকেই কি তোমার লেখালেখি, নাকি পরবর্তীকালে তুমি লেখাটা লিখো বা এরকম কিছু? বা না, মানে একটা একটা ব্যাপারে যে যে লেখার যে ব্যাপারটা, সেটা ধরো তুমি এমনি শুরু করলে যে ভাই চলো সবাই যখন লিখে আমিও পাড়ার ম্যাগাজিন বলো, লিটল ম্যাগাজিন বলো। না, আমি কখনো পাড়ার ম্যাগাজিনে লিখিনি। আচ্ছা, ইনফ্যাক্ট আমি স্কুল ম্যাগাজিনে সেভাবে কখনো দিইনি। আমি আমার লেখা শুরু হয় ক্লাস 2-3 নাগাদ। একটা গল্প ছিল না, আব্দুল মাজির গল্প, সেটা পড়ার হ্যাঁ, পর আমার প্রথম লেখালেখি শুরু হয়। তো সেগুলো সব খাতার পিছনে পাতাতেই থাকতো। কিলো দরে বিক্রি হয়ে যেত, তখন 2 টাকা না 4 টাকায় পুরোনো খাতার সাথে ওই গল্প বিক্রিও হয়ে যেত। তারপর ক্লাস 9-এ পড়তে আমার বাংলা টিচার, আহ, উনি আমাকে খুব মানে কি মোটিভেট করেন যে না তুই লেখ, তোর হবে এইসব। তারপর আস্তে 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 গাড়ি গড়িয়েছে ওনার, মানে ওনার জন্যই আমার প্রথম লেখা স্কুল ম্যাগাজিনে বেরোয়। উনি নেন, উনি সিলেক্ট করেছিলেন, তারপর লেখাটা বেরিয়েছিল। তারপর আস্তে 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 এগোই। গভর্নমেন্ট যুব উৎসব যে হতো না আগে, লেখালেখিরও একটা ইয়ে থাকতো, বিভাগ থাকতো, সেখানে প্রবন্ধ তো পুরস্কার, প্রবন্ধ ছোট গল্প, এগুলোতে পুরস্কার পেয়েছি। এসব গুলো হয়েছে, তারপর আস্তে আস্তে এগিয়েছে। তো মানে তুমি কখন ভাবলে যে আমি সিরিয়াসলি মানে লেখাটাকে পেশা করব বা এটাকে এগিয়ে নিয়ে যাব? কারণ দেখো স্বাভাবিকভাবেই লেখালেখি করে তো সত্যি কথাই সেরকম পয়সা তো আসে না, এবং সেটা মানতে অসুবিধে নেই যে একটা কবি বাংলা লেখালেখি করে তো একদমই আসে না। বাংলা, বিশেষ করে বাংলা কবিতা যারা লিখে, আমার মনে হয় না যে মানে কবিতার বই, বন্ধু বান্ধব যত প্রতিষ্ঠিতই হোক, আমি যত প্রতিষ্ঠিতই হোক, যত কিছুই হোক, মানে তার থেকে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, আমি জানি না রাজ তুমি, তার থেকে হয়তো একটা সেলসে চাকরি করা ছেলে বেশি পয়সা কামায় একজন প্রতিষ্ঠিত কবির থেকে। একদম, এটা আমার ব্যক্তিগত একদম। মত। তো সেই এবং ক্ষেত্রে প্রতিষ্ঠিত কবিকে প্রতিষ্ঠিত হতে হলে আহ, যতটা কাঠখড় পোড়াতে হয় এবং যে বয়সে গিয়ে তিনি যেটা অ্যাচিভ করেন, সেটা একটা লং একটা স্ট্রাগল, মানে বিভৎস একটা স্ট্রাগল পিরিয়ড। আর প্রত্যেকটা কবিতায় তো নিজেকে ভেঙে চুরে লেখা, এবং সেখানে একটা প্রেমের কবিতাকে কত রকম ভাবে উপস্থাপন করতে পারছি আমি। আমি ধরে নিলাম একটা প্রেমের কবিতায় লিখছি আমি, সে কত রকম ভাবে উপস্থাপন করতে পারছি। একটা প্রেমের কবিতা তোমাকে যেটা ছবি সেটা তো আমাকে নাও ছুতে পারে। পাগলি তোর জন্য, বা এইটা তোমাকে খুব ছুলো, আমার কাছে হয়তো লাগলো না, আমার কাছে তো অন্য একটা কবিতা লাগলো, এরকম ভাবে মানে একটা প্রতিনিয়ত ভাঙচুরের মধ্যে দিয়ে যেতে হয়। এটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি, সে যে কবিতা লিখুক না কেন। উম, আর দ্বিতীয় কথা, যে কবিতা লেখাকে পেশা না, কবিতা লেখা একটা নেশা। এটা তোকে আমি আগেও বলেছি, কবিতা লেখা কোনো পেশা না, কবিতা লেখা একটা নেশা। আর শুধু কবিতা লিখে কতটা কি হয় আমি জানি না, হয়তো আগে হতো, এখন কতটা হয় আমার নলেজের বাইরে, কারণ সেটা নিয়ে এখন আমি কিছু ভাবিনি। আমি লিখছি আমার ভালো লাগা থেকে লিখছি, যতদিন মনে হবে আমি লিখতে পারছি ততদিন লিখবো। লেখার জন্য শুধু কিছু শব্দকে এক জায়গায় করে মানুষের মাথার যন্ত্রণা বাড়ানোর মতন যেদিনকে মনে হবে লিখি, সেদিনকে আমি লেখা ছেড়ে দেবো। এটা একটা খুব ভালো কথা বলেছো, কিন্তু দেখো মানে সত্যি কথা, এটা একদম তুমি নিজের মনের কথাই বললে, কিন্তু সেই হুম, ক্ষেত্রেও একটা মানুষের কেরিয়ার, একটা তো মানুষের মানে স্বাভাবিকভাবেই আহ, হুম, একটা দরকার আছে। তো হুম। সেই ক্ষেত্রে মানে কখনো ইচ্ছা হয়নি যে নিজের কেরিয়ারটা একটু করবো অন্যভাবে, কবিতা শুধু শুধু লিখে কি হবে, এটা তো চলো ঠিক আছে, স্কুল কলেজ গেল, একটা সময় গেল, হ্যাঁ, তার একটা সময় গেল, সবকিছুর পরেও আমরা যা করি না নিজেকে ভালো রাখার জন্য করি। আমি যদি এটা ভালো, আমি যদি এটা সামান্য চাকরিও করি, সেখান থেকে যা ইনকাম হবে, এইটা আমি যদি কোনো শখ পূরণ করার মতো প্রাইস যদি আমার কাছে এক্সট্রা নাও হয়, স্যালারি থেকে সমস্ত খরচা
কাটিং করার পর যেটুকু পড়েতো সেটা আমার কোনো শখ পূরণ হয়তো হচ্ছে না, কিন্তু মাসের শেষে বা মাসের শেষের পরে যে মাসের শুরু, তখন ওই যে পে স্লিপটা আসে না, সেটাও আমার একটা ভালো থাকা, তাই জন্য আমি চাকরিটা করছি। এইটাও তাই, এই লেখাটাও ভালো থাকার জন্যই। এবং এটাও হতে পারে যে ভালো, মানে এইখানে কোনো ইনকাম হচ্ছে না আমার, বা হয়তো কখনো এমনও হয়তো জীবনের একটা স্টেজে দাঁড়ালাম, আমার লেখা হয়তো কোথাও বেরোচ্ছে না বা বের করতে দিতে পারছি না, অনেক রকম তো জীবনে ফেজ আসে। আমি মুদির দোকানে খাতা ফর্দর পিছনে হলেও 2 লাইন হলেও লিখবো, কারণ ওইটাই আমার ভালো থাকে। একদম, একদম। না, এটা 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 ঠিকই। মানে ধরো, তোমার সৃষ্টি কেউ দেখুক না দেখুক, তুমি কি করছো সেটা প্রকাশ পাক না পাক, কিন্তু সৃষ্টিটা যে নিয়মিত আজ চলতে থেকে থাকবে, সেটাই সেটাই আসল একদমই, কথা। হুম। আজ থেকে 10 বছর আগেও কিন্তু ফেসবুক ছিল না। 10 বছর কেন, ফেসবুকের মানে র্যাপিড ইউজটা অতটা নয়, মানে 10 বছর কেন, 5-7 বছর আগেও অতটা ইউজ করতো না। যবে থেকে ইন্টারনেট খুব ইজি অ্যাভেলেবেল হয়ে গেল সবার কাছে, তবে থেকে এরকম র্যান্ডাম ইউজ হচ্ছে। তখন তখনও তো মানুষ লিখতেন, পরিচিত সার্কেলের মধ্যে লেখা থাকতো। আমি আজকে আমার কোনো লেখা পোস্ট করার পর 50টা লাইক পড়লো না কেন, আমার আমি যাই লিখি 200টা লাইক পড়বেই, এই কনফিডেন্স টা বা এই হীনমন্যতার কোনোটারই কোনো জায়গা নেই। মানে ব্যাপারটা আমি বলি, একটা খুব সুন্দর টপিক তুমি নিজেই নিয়ে আসলে। সেটা হলো কি, আগে না একটা ব্যাপার ছিল যে কলকাতার সাহিত্য মহলে যদি আমার সাহিত্যটা চর্চা না হয়, আমি কলকাতা বললাম কিন্তু, হ্যাঁ, হুম সেই ক্ষেত্রে তুমিও কলকাতার বাইরেই থাকো। তো হুম কলকাতার সাহিত্য মহলে যদি সাহিত্য চর্চাটা না হয়, তাহলে আমার হুম সাহিত্যটা সমৃদ্ধ হবে না বা ঠিকঠাক ভাবে উতরবে না। সেই রকম ভাবে এখন একটা ব্যাপার হয়েছে যে ফেসবুকে যদি আমি 500 খানা লাইক না পাই, তাহলে আমার কবিতাটা কবিতা হয়ে উঠলো। এটা এটা না, এবং হয়ে গেছে। এবং কেউ যদি 1000 খানিক লাইক পায়, বা একটা গায়ক বা যেই একটা 1000 খানিক লাইক পেলেই কিন্তু সে রাতারাতি গায়ক বা বাদক বা যে কোনো ক্রিয়েটিভ মানুষ হয়ে উঠছে। এটা আশ্চর্য। মানে মানে একটা ইনস্ট্যান্ট, এত ইনস্ট্যান্ট তো ম্যাগিও বানানো যায় না, যত ইনস্ট্যান্ট একজন মানুষ কবি বা একজন হয়ে যায় তারা। এটা একটা মজার ব্যাপার। তাই তোমাকে চা খাওয়াতে পারলাম না, আমি খাচ্ছি। আহ, একটা কথা বলি, হুম, হুম। নর্মালি আমার প্রোফাইলে রিচ খুব একটা বেশি না, সেটা আমি বদার জন্য। আম, আমার একটা কবিতা পেপারে বেরিয়েছিল, এই সময় বলে একটা পেপারে। কবিতাটা তুমি হয়তো পড়েওছো, তোমাকে আমি পরে পড়িয়েওছি হয়তো। আর মৃত্যু নিয়ে কবিতাটা লেখা। মনে আছে? তোমার কবিতাটা এখন মনে আছে? না, মনে নেই? মানে লেখাও নেই, তোমার সামনেও নেই? না, আজকে নিয়ে বসা হয়নি কিছু। চলো চলো, ঠিক আছে, হ্যাঁ বলো। আহ, তো এটা কবিতাটা ছিল, তো সেই কবিতাটা যখন আমি মানে পেপারে বেরিয়েছে, আমাকে লোকে বলছে কি রে, সবাই পোস্ট করছে, লেখা বেরোলে পেপারে পোস্ট করে, তুই করলি না? আচ্ছা, করব 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 করে আর দূর তোর করেই দিই। আমি দেখলাম আমার এর আগে প্রচুর লিখেছি, সেইগুলো মানুষের কাছে যায়নি বা পড়ে অনেকে স্কিপ করে গেছে। সেই কবিতাটা দেখলাম যারা পড়ে লাইক করে কমেন্ট করে গেছেন, তারা প্রত্যেকে লেখালেখির সাথে বহু বছর ধরে ওতপ্রোতভাবে যুক্ত। আমি তখন বুঝলাম তাহলে এই লেখাটা সেই লেভেলটা পৌঁছেছে বলেই তারা মতামত দিয়ে গেছেন। এবং সেখানে একজন আমাকে বলেছিলেন, রাজাদা লিখেছিলেন যে একটা বানানে একটা স্পেসের প্রবলেম হয়ে গেছিল, তো বলছে এইটা বোধহয় প্রিন্টিং মিস্টেক, আদারওয়াইজ কোনো ভুল নেই কবিতাটার মধ্যে। মানে কবিতা ঠিকঠাক হয়েছে আর কি। আমি যেহেতু ছন্দ এরকম ভাবে লিখি না, তো ছন্দর ব্যাপারটা নেই। তো এবার বললো, তখন আমি ওখানে কিন্তু আমি ওপেনলি স্বীকার করেছিলাম যে না রাজাদা, এটা আমারই ভুল, আমি এটা লিখেই পাঠিয়েছিলাম, ওটাই ওরা ছেপেছে, ওদের কোনো টাইপিং মিস্টেক হয়নি। মানে সেখানে আমার কিন্তু বলতে কোনো আপত্তি নেই যে হ্যাঁ আমার আমার তরফ থেকেই ভুলটা হয়েছে, তাদের ভুলটা নেই। মানে ব্যাপারগুলো খুব যদি ক্লিয়ার, খুব স্ট্রেট কাট হয় না, তাহলে অনেক বেশি জটিলতা কমে। মানে আমি বলতে চাইছি যে শুধু অনলাইন না, অফলাইনও তোমাকে যেটা পড়ালাম, তুমি আমাকে মুখের উপর বলে দিতেই পারো এটা লেখাটা কিন্তু ঠিক হয়নি, বা এটা বড্ড বেশি বাস্তবের ঊর্ধ্বে দিয়ে গেছে, মানে যেটা যেমন কোনোভাবেই আমি ম্যাচ বিভিন্ন করে ক্ষেত্রে না। বলেছি, বিভিন্ন ক্ষেত্রে আমি হয়তো তোমাকে ডিরেক্ট কমেন্ট করেছিও। মানে তুমি যখন হ্যাঁ, কবিতা
তোমাকে আমি বলেছি তোমাকে যে আমার মনে হয়েছে হ্যাঁ, আমার জিনিসটা এরকম লাগেনি, এটা এরকম হলে ভালো হতো। ইয়েস, এটা অবভিয়াস হ্যাঁ, দরকার। হ্যাঁ। এবার সমালোচনা নিতে না পারলে প্রশংসার প্রতি আগ্রহ রাখারও কোনো অধিকার থাকে না। আমি আমি তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, আমি বলছিলাম একটু অন্য ব্যাপারটা, সেটা হলো কি এই যে ফেসবুকে যে কবিতার ব্যাপারটা, মানে এটা নিয়ে হুম, অনেকে অনেক বলেছে। আহ, প্রচুর মানুষ বলছে রাতারাতি কবি হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, ই হচ্ছে ওই হচ্ছে। কিন্তু একটা হুম, ব্যাপার, হ্যাঁ একটা ব্যাপার বল। যেটা, সেটার একটা পজিটিভ জিনিস যেটা, সেটা হলো হয়তো আগে হয়তো মামা কাকা ধরতে লাগতো নিজের একটা কবিতা পৌঁছানোর জন্য। হুম, সেটাও তো একটা ব্যাপার, যে কোনো গোষ্ঠীকে ধরতে হচ্ছে না। আজকে আমি হুম, ইন্ডিভিজুয়াল মানুষ, কাউকে চিনি না, তো হুম, কাউকে চিনি না। হতে পারে আমি রবীন্দ্রনাথ পড়িনি, হতে পারে আমি সুনীল শঙ্খ হুম, বা কাউকে পড়িনি আমি। ঠিক হুম, আছে, আমি একটা কবিতা লিখলাম, বা আমি ধরো 10 বছর ধরে আমি লিখছি, এবং কবিতাগুলো অসাধারণ হয়েছে, এবং আমি কাউকে হুম, চিনি না, কলকাতার কে লেখে না লেখে কোথাও চিনি না, আমি একটা অনেক দূর গ্রামে বা শহরে বসে আছি, এবং আমি এটা পোস্ট করলাম যখন, তো সেটা কিন্তু খুব ভালো হলো। তো এই হচ্ছে একটা পজিটিভ ব্যাপার আছে যে কে কোথায় লিখছে, সেই লেখাগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে। মানে খারাপ ভালো তো পরে বিবেচনা হবে, কিন্তু কোয়ান্টিটি অফ রাইটিংটা বেশি হচ্ছে, এটাও। হ্যাঁ। তার থেকেও বড় কথা হচ্ছে, ভালো জিনিস যদি কেউ লেখেন তার যদি কোনো পরিচিতি না থাকে, সেটা তো পড়তে কোনো অসুবিধা নেই। এটা অনেকেই বলে, হ্যাঁ, তথাকথিত মানে ওই প্রচুর বড় বড় বইপত্র পড়ে লেখে না, এরা এরা এরকম লিখছে। আরে এই কাজ, এইটা তো মানে কোনো অন্যভাবে সময় নষ্ট না করে কেউ যদি কোনো সৃষ্টিশীল কাজ করে, আমি সেটাকে সবসময় সাপোর্ট করি। হ্যাঁ, এবার পড়াশোনা করার ব্যাপারটা আলাদা। আমি পড়াশোনাটাকেও বলি যে প্রত্যেকেরই কিছু না কিছু পড়া উচিত। প্রত্যেকে আমরা কিছু না কিছু পড়ে এসেছি, সে পাঠ্যপুস্তকের মধ্যেই হোক বা নিজের ইচ্ছা থেকেই হোক। কিছু অল্প বিস্তর পড়েছি, কেউ সেটাকে আরো বেশি মডিফাই করে, কেউ আরো বেশি মডিফাই করেছে ব্যাপারটাকে, মানে আমি একটা গল্প বললাম, সেখান থেকে হয়তো আমার মনের মধ্যে একটা কবিতা তৈরি, মানে একটা কবিতার কিছু একটা ভাবনা এলো, সেটাকে লিখলাম। সেটা একরকম, কেউ নিজের জীবনকে নিয়ে ভাঙাচুর নিয়ে লিখছে। লিখছে তো একটা সৃষ্টিশীল কাজ, তো তার সেটা বই হোক, ম্যাগাজিনে যাই হোক, পরবর্তীতে কি হবে বাদ দাও, কিন্তু সেটা একটা সৃষ্টিশীল কাজে তার জীবনে কিছুটা সময় ইনভেস্ট করছে। আমার কাছে এটা ইম্পর্টেন্ট। একদম 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 একদম। তো সেটা একটা কবিতা হোক, তোমার তোমার মনে ফোন আসছে, আমি মনে হচ্ছে তোমার ফোন আসছে। যাই হ্যাঁ, হোক, আমি তুমি কেটে দিলাম ফোনগুলো। তুমি একটা কবিতা হোক, হ্যাঁ, তারপর আমি আবার কথা বলছি। উম, এখন সব কোথায় গেল? কবিতার আমার বই ডেলি প্যাসেঞ্জারের অন্য জানলার থেকে একটা কবিতা। কবিতার নাম হচ্ছে অন্য জানলা। এবারেও ইন্টারভিউ ক্র্যাক করতে পারিনি। হেরে যাওয়ার গ্লানি ঘন হয় রাত বাড়ার সাথে সাথে। এ বাড়িতে চার বেলা খেতে পেলেও অভাবটা এক মুঠো সম্মানের থেকেই যায়। সব অপমানের ভাঙচুর ধুয়ে নি চৌবাচ্চার জমা ঠান্ডা জলে। জানলা দিয়ে ঢোকা স্ট্রিট লাইটের আলো মেখে অন্ধকার ঘরের আয়নাটাও জানলা হয়ে যায়। আমিও ভিজে গায়ে সেই আলো মেখে আয়নার সামনে দাঁড়াই। ব্যর্থতা সরিয়ে কয়েক মুহূর্তের জন্য নিজের মধ্যে ক্লিওপেট্রাকে দেখতে পাই। আমার আমার তোমার কবিতাতে আমার মানে আমি আগের থেকে যখন পড়েছি, আহ, পড়েছি, আমার একটা মনে হয়েছে তোমার কবিতায় সবচেয়ে বড় জিনিস, যে আহ, তুমি যদি ভালোবাসাটাকে বলি, আমি সেই ভালোবাসাটাকে তুমি সরাসরি ভাবে বলো, কিন্তু ভালোবাসার আঘাতটাকে তুমি সরাসরি বলো না। মানে এটা আমার মনে হয়েছে। মানে তুমি একটু চিন্তা করবে, আমি হয়তো এই কথা তোমাকে কোনোদিন বলিনি। ধরো আমি তোমাকে ভালোবাসি,
কথাটা তুমি ডিরেক্টলি বলছো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে কষ্ট পেয়েছি কথাটা তুমি ডিরেক্টলি বলছো না। মানে আমি জানি এটা না এই কথাটা কেউ বলেছে কিনা তোমাকে, বাট তোমার সিরিজে কিন্তু বা প্রত্যেকটা লেখাতে আমি যতগুলো পড়েছি এটা কিন্তু একটা ব্যাপার আছে তোমার লেখায়। মানে হ্যাভ ইউ রিকগনাইজড, কখনো বলেছো রিকগনাইজ? না, আমি ডিরেক্টলি কাউকে আঘাত পাওয়ার কথা বলি না, এটা আমার ব্যক্তিগত জীবনে। কারণ আমার মনে হয় ভালোবাসাটাও তো ধরো ব্যক্তিগত জীবন, সেটাও তো সেই ক্ষেত্রে তুমি না ডিরেক্টলি না বলো। না, সেটা বলছি কারণ সেই বলার স্পর্ধাটা আমার আছে। আমি তোমাকে ভালোবাসি এটা তুমি নাও বুঝে উঠতে পারো, এটা জানানোর স্পর্ধা আমার আছে, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে আঘাত করছো, সেটা তুমি যদি তোমার বোধই না থাকে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। একদম 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 একদম। নিজের আচ্ছা, বোধোদয় তো নিজেকেই করতে হয়। আমি যদি বলি তোমার এই কাজটা আমার ভালো লাগেনি, তুমি বলো এটাই তো নর্মাল, তোমার বোধটাই নেই যে আমার খারাপ লাগতে পারে। আগে তুমি নিজে বোঝো যে পাশের মানুষটার খারাপ লাগছে। হ্যাঁ, তোমার কি এই খই ভাজতে খারাপ লাগছে? তাহলে বন্ধ করে দিচ্ছি। না আমার বোন বুদ্ধিটা কম, তো এই কারণে আমি বললাম, হঠাৎ মনে হলো টু মি অর নট। আচ্ছা আচ্ছা, যাই হোক, আচ্ছা এইটা কবে হলো লিখতে লিখতে? এটা কবে হলো তোমার? কি কোনটা কবে হলো? এই যে দিলাম তোমার, দেখো, ডেইলি প্যাসেঞ্জারের অন্য জানলা। হ্যাঁ, এটা হওয়ার এটা কবে কারণ হলো, হচ্ছে কিভাবে হলো এটা? আম, বই করার হিস্ট্রিটা বলবো নাকি না আমার হ্যাঁ, ডেলি প্যাসেঞ্জার জীবনে অন্য জানলা কিভাবে এলো সেটা বলবো? দুটোই যে কিভাবে, মানে তুমি কিভাবে ভাবলে যে একটা বই করবে, এবং না, সেই আমি বইয়ের ভাবিনি বই করব। প্রথম কথা, আমি ভাবিনি বই করব। আমার এক বন্ধু, তিনি প্রকাশক, তার নিজের একটা প্রকাশনী সংস্থা আছে। উম, সে আমার ব্যক্তিগত জীবনে লেখালেখি নিয়ে অনেক গন্ডগোল চলছিল, মানে বিয়ে থাওয়া, হ্যাঁ মেয়ে লেখে কি দরকার, এরকম সমস্ত কিছু কোয়েশ্চেন ফেস করতে হচ্ছিল। তো ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, ও একটাই কথা বললো, তোর ভালো লাগার জায়গা টিকে আছে এইটাই, বাকিগুলো সব গেছে আর সেগুলো তুই ফেরাতেও পারবি না। তো এইটাকে কি করে আরো টিকিয়ে রাখা যায় সেটা নিয়ে কিছু ভাব। তখন আমি আমার বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করতে গেছি, এরকম কি ভাববো, তো একটা বই করলে কেমন হয়, ধর ভাগ, এরকম করে আমি ওকে এড়িয়ে গেছি। ও কিন্তু এটা খুব সিরিয়াসলি নিয়েছিল, আমার থেকে বেশি সিরিয়াস ও আমার বইটা নিয়েছিল। ও চাইলে ও যে ইনভেস্টমেন্ট করে আমার বইটা করেছে সেটা ও নিজের বই বার করতে পারতো, সে বছর ও করেনি, ও এই বছর বই বার করেছে নিজে। ওর কিন্তু রেডি, আমার থেকে আগে ওর রেডি ছিল সবকিছু। তো যাই হোক, তো আমাকে বললো টললো, তখন আমি বললাম যে ডেলি প্যাসেঞ্জার অন্য জানলা নাম হবে, তো বললো যে আর ওর বইয়েরও নামকরণ আমিই করেছি, যে নামকরণ নিয়ে তুই তো অন্যরকম করে তুই কর। তো ও না থাকলে এটা হতো না। প্রথম বই যাই হোক না কেন, যেরকমই যা রেসপন্স পাই, মানুষের ভালোবাসা যতটা পাই, সবকিছুর কিন্তু একটা ক্রেডিট ওর দিকেই যায়। আর আসি নামটা নিয়ে, নামটা আমার বইয়ের প্রথম উৎসর্গটা আম, কোনো মানুষকে নয়, জাস্ট একটা লাইন ছিল, ঝড়ের রাতে যে পাজরে আশ্রয় চাওয়ার প্রশ্রয় পেয়েছিলাম তাকে। আমার ব্যক্তিগত জীবনে যখন একটা গন্ডগোল চলছে লেখালেখি, তখন গল্প লিখতাম টুকটাক, সেগুলো যখন বন্ধ হয়ে গেছে, পুরোপুরি বন্ধ, বিভিন্ন রকম আপস এন্ড ডাউন চলছে, তখন একটি মানুষ আমার জীবনে আসেন এবং সেই আমাকে আরো মোটিভেট করে যে তুমি লেখো, লেখ। যাই হোক, আমার ভুলগুলো, আমার মানে তখন অনেকদিন ছাড়ার পর যখন আমার লিখতেছে, অনেক কাঁচা লেখা ছিল তখন, সেইগুলোকে না এটা এরকম হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, আবার প্রশংসাও করেছে, হ্যাঁ এই লেখাটা তোর ভালো হচ্ছে, আস্তে আস্তে ইমপ্রুভ করছিস। ওই আমার কাছে একটা অন্য জানলার মতো ছিল। গতানুগতিক একটা জীবন, আপস এন্ড ডাউনস তো একটা গতানুগতিক জীবন ধারা। সেটা একটা ডেলি প্যাসেঞ্জার তো আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা শিডিউল আমাদের যে বাধা হয়ে যায় জীবনে, চাকরি পাওয়ার আগের লাইফটাও একটা শিডিউলে বাঁধা থাকে, চাকরি পাওয়ার পরের লাইফটাও একটা শিডিউলে বাঁধা, মানে আফটার রিটায়ারমেন্ট একটা শিডিউল, আমরা শিডিউল মেনটেন করি, যতই উড়নচণ্ডী হোক তার একটা শিডিউল থাকে। তো আমার ডেলি প্যাসেঞ্জারের লাইফে ওই আমার কাছে একটা অন্য জানলা ছিল। আচ্ছা, এই থেকেই নামটা নামটা আসে, হুম ডেইলি হুম হুম। প্যাসেঞ্জারের। নামকরণটা আমি জানতাম না, যাক ভালো হলো।
কটা মানে তোমার প্রথম তো তোমার একটাই তো বই আমার মনে হয় বেরিয়েছে এখন হ্যাঁ, অবধি। হ্যাঁ, একটা বই আর একটা বই বেরোনোর কথা আছে, সেটা তো যা পরিস্থিতি জানি আহ, না পরের বছরও আসবে কিনা। একটা পিডিএফ বই আসার কথা আছে, সেটাও মানে এখন একটা কথাবার্তার মধ্যে আছে, জানি না। পিডিএফ তে আমি খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ পিডিএফ বইয়ে আমি নিজে খুব একটা পড়ে স্যাটিসফ্যাকশন পাই না তো পিডিএফ ভার্সনটা। ওই জন্য মনে হয় যে হার্ড কপি বই হাতে নিয়ে পড়ার মধ্যে যে একটা ব্যাপার থাকে, নতুন বইয়ের একটা গন্ধের ব্যাপার থাকে, সেইগুলো না থাকলে ঠিক আমার একটু কেমন কেমন লাগে। তবে এখন যুগ চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে, ধারণা মনে হওয়া গুলোকেও চেঞ্জ করতে হবে। না এটার থেকেও আরেকটা বড় কথা আমি আমি বলি, যেমন মানে এই কথাটা না যুগ বা সময়ের সাথে এখন আর কিছু করার নেই। হ্যাঁ, সেটাই। পরিষ্কার ভাবে 50 জনের সামনে দাঁড়িয়ে কবিতা বলতে পারবে না, না। 35 জনের সামনে দাঁড়িয়ে আমি ড্রাম বাজাতে পারবো না, মানুষ শুনবে না। তো তোমাকে এই পথটাই বেছে নিতে হবে, মানে এখন যুগের ব্যাপারই নেই ভাই, এখানে এখানে রোগের ব্যাপার, পরিষ্কার কথা। রোগের রোগের ব্যাপার, তার থেকেও বড় কথা কি বলতো, একটা জিনিস ভাবো, আর এই যে আমরা যে সিচুয়েশনটা এখন ফেস করছি, সেটা যদি বেশি দিন না, আরো 5-6 বছর আগে ফেস করতে হতো, আমাদের অবস্থাটা কি ছিল, কি হতো? মানে তুমি তুমি তাহলে তুমি ভাবো না তাহলে আহ, হুম। না সেটা সেটারও অল্টারনেটিভ, মানে তুমি এটা কোন ক্ষেত্রে বলছো, কেন বলছো যে 5-6 বছর আগে হতে আরো খারাপ হতো, মানে কোন ক্ষেত্রে? যেহেতু ইন্টারনেট আর ছিল না বা এত প্রসার ছিল না এটার জন্য বলছো? ইন্টারনেট ইন্টারনেট না, সেটা হলে দেখো, মানুষের জীবন থেমে থাকে না, কোনো কিছু আটকায় না, ঠিক আছে? আজকে তুমি বাড়িতে বসে আছো, তুমি যেখানে সেখানে হয়তো তোমার ছোটবেলাকার বইপত্র সেরকম স্টক নেই, ধরে নাও। তুমি এখানে চাকরি করছো, বেশিরভাগ সময় বাইরে কাটাতে। যদি আগের দিনটা থাকতো, মানে আগেকার সময়টা, তুমি এখন চাইলে তোমার পিডিএফ ভার্সনে 2-4টে বই কিনে কষ্ট করে হলেও সময় কাটানোর জন্য কিনে পড়তে পারছো। ত্রাণ কালেকশন অনেক বেশি এবং অন্যরকম ভাবে হয়েছে এবারে। আমফানের পর যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে, ইনক্লুডিং আমিও একটা ত্রাণ সংখ্যাতে মানে বিপর্যয় সংখ্যাতে লিখেছি। ভালো টাকা, ভালো অ্যামাউন্ট কালেক্ট করেছে, ঘরে বসেই করেছে। এবং সেখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, আপনারা আমাকে সাহায্য দিন, ঠিক আছে, এটা অনেকদিন ধরে সাহায্য করুন, আমরা ত্রাণ পৌঁছে দেবো, এটা চলেছে। এখন কিন্তু কেউ খালি হাতে ত্রাণ নিচ্ছে না। আমরা ম্যাগাজিন করেছি, আপনি নিন। পিডিএফ ম্যাগাজিনে বিশাল কিছু খরচা হয় না, মোটামুটি যা টাকা একটা খুব মিনিমাম একটা অ্যামাউন্ট ধরা হয়। না তো আমি আমি সেইটা এখানে না আমি আমি এখানে একটা কথা বলবো, মানে এটা আমার মত। আমি মেবি হয়তো এটা শোনার সময় মানুষ একটু অন্যরকম ভাবতে পারে বা হয়তো তুমিও ভাবতে পারো। আমি ত্রাণ ব্যাপারটাই ঘোরতর বিরোধী। মানে আমার এইটা না যে ভাই তুমি পয়সা দেবে না, আমি পয়সা দিয়েছি হুম, কি দিইনি সেটা আমি বলছি না এখানে। আমি হুম, ত্রাণ ব্যাপারটাতেই, যেখানে আমাদের দেশ এত বছর হয়ে গেছে স্বাধীনতার, যেখানে হুম, আমরা নিজের প্রার্থীকে নিজেরা চয়েস করছি যে ঈশিতা আমার প্রার্থী, ঈশিতা আমার জন্য কাজ করবে, ঠিক আছে? সেই সেই দেশে আমি ত্রাণ কেন তুলবো, কেন ত্রাণ তুলবো? হুম, প্রথম কথা মানে হচ্ছে, এটা এটা তো আহ, বুলশিট থিং, এই যে ত্রাণ ব্যাপারটা চলছে না, ত্রাণ ত্রাণ ত্রাণ। কেউ বলছে ভাই আমি একে দিচ্ছি করে দাও, বা মানে বার্ডেন মাই ল্যাঙ্গুয়েজ, একটু অন্যরকম লাগলো আমার ব্যাপারটা, মানে সবসময় এই ত্রাণ ব্যাপারটা আমার ঘোরতর আপত্তি আছে ভাই। কারণ আমি তো আমি আমি যেই দেশে থাকছি সেই দেশে আমি তো বিশ্বাস করি সেখানে সবাই এক হবে। গণতন্ত্র মানে সবাই এক। এখানে ঈশিতা যেমন হবে, অমিতাভ তেমন, মিস্টার এক্স ও মিস্টার ওয়াই, অনেকগুলো ব্যাপার আছে। দেখো, এখানে একটু কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। আহ কোনো দেশ রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারে না, সে গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, যে তন্ত্রই চলুক, ঠিক আছে? আজকে স্বাধীনতার এত বছর পরে আহ ওই সময় যেসব জায়গা বেশি এফেক্টেড হচ্ছে, সুন্দরবন এরিয়া বিশেষ করে, কম বেশি সব জায়গাতেই যাদের কাঁচা ঘর বা ওই মানে টিনের চাল বা টালির চাল, তারা অনেকেই প্রবলেমে পড়েছেন। তার থেকে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে তো সুন্দরবনের এরিয়াটা।
তো সেখানে যখন সরকার করেননি বলে আমরা মানুষের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবো না, এটাও তো খুব একটা কাজের কথা নয়। আমি না দেওয়ার কথাটা বলছি না, আমি একবারও বলছি না যে হ্যাঁ। আমরা দেবো না, আমরা দেবো কি দেবো না, আমি এটা বলছি না। হুম। আমার হুম। কথাটা হলো যে তাহলে তো মানে আমরা আমরা যে যে আমরা যে প্রথা দিয়ে যাচ্ছি, প্রতিদিন যে হুম। ভোট দিতে যাচ্ছি, বা যাকে দিই, রাম শ্যাম যদু মধু ইসলাম হুম। রহিম, যাকে দিচ্ছি হুম। হোয়াট এভার, তাহলে তো সেই ব্যাপারটাই নেই। মানে আমি আমি তোমাকে সহজভাবে বোঝাই, ধরো তোমার বাড়ির একটা অংশ দিয়ে জল পড়ছে, ঠিক আছে, হুম। এক বর্ষায় হুম। তুমি দেখলে যে পড়ছে, চলো এই বর্ষায় হবে না, এই বর্ষাতে আমার কাছে টাকা নেই, আমি পরের বর্ষায় না এটা ঠিক করবো, বা পরের বার ঠিক হুম। করবো। গেল, হুম। তুমি কি করলে, শীতে হয়তো তোমার কাছে কিছু টাকা আসলো, তুমি কি করলে, একটা পলিথিন করে দিলে যে চলো পরের পরের বর্ষাটা অ্যাটলিস্ট জল মাটিতে তো পড়বে না, সোপ করুক, গেল এটা। কিন্তু পরের বর্ষায় এতটা বৃষ্টি হলো, তোমার প্লাস্টিকটা উড়িয়ে দিল। হুম। তারপরে তুমি চিন্তা করলে যে চলো ঠিক আছে, আমি তাহলে একটু কষ্ট কষ্ট করে একটু পয়সা টয়সা জোগাড় করে যে আমি এটাকে করে ফেলি। করে ফেললে তুমি, নাকি তুমি ওয়েট করবে যে ভাই আমার পুরো বাড়িটা ভেঙে পড়ুক, তারপর আমি ত্রাণ নামক বস্তু, মানে লোন পয়সাটা বা নেওয়া, ওইটা নিয়ে আমি আমার বাড়িটা ঠিক করবো, উইচ ওয়ান? সুন্দরবন বলো বা আসামের বিভিন্ন অঞ্চল বলো, আমি জন্মের পর থেকে শুনে যাচ্ছি আসামে বন্যা হচ্ছে, আমার আজকে 34 বছর বয়স ধরো, বন্যায় ভেসে যাচ্ছে সব। তা আমি তো জানি ভাই বর্ষাকালে বৃষ্টি হয়, আমি তো জানি যে এই সময় নদীর জল বাড়ে, তো সেই প্রিভেনশন আমরা নেব না। তাদের হয়তো সেই সামর্থ্যটাই নেই। আমি তাদের কথা বলছি না, আমি যাদের সামর্থ্য আছে তাদের কথা বলছি, আমি সরকারের কথা বলছি, আমি সরকারের কথা দেখো, বলছি। ওনারা ওনারা কি করবে কি করছে সেটা তোমার আমার কাছে জলের মতো দিনের আলোর মতো পরিষ্কার, তাই তো? হুম। এবং তারা যদি না মানে কিছু না করতে চান, বা তারা হয়তো করছেন, এবার ওই সেই ফিল্টারের জলের একটা ছোটবেলায় পড়েছিলে, তুমিও পড়েছো, ওই প্রথমে বড় পাথর, তারপর ছোট পাথর, তারপর বালি দিয়ে জল চুইয়ে চুইয়ে ফিল্টার করে করে পড়তো। এবং এই চুইয়ে পড়ার পথে কোথায় কোথায় যে চুইয়ে যাচ্ছে, মানে যতটা জল উপরে ঢালা হচ্ছে ততটা জল নিচে পড়ছে না, ব্যাপারটা তো এখানে বোঝার আছে। সামান্য আমাদের এখানেই দেখাচ্ছে যে পঞ্চায়েত সদস্য বা এরকম কিছু একটা পোস্টে আছেন, তিনি আহ, না মানে ছাড়ো, সাহায্য এগুলো এগুলো সম- এগুলো কথা এগুলো কথা বলার দরকার নেই, আমি একটু অন্য টপিকে চলে গেছি, সরি, ছেড়ে দাও এগুলো কথা। তো আমরা আবার কবিতার কথাতে ফিরে আসি, কারণ মানে আসলে স্বাভাবিক মানুষ তো, যত কিছুই করি রক্ত মাংসের মানুষ, মানুষগুলো যখন খেতে পায় না, মানুষগুলো যখন কষ্টে থাকে, তখন খুব খারাপ লাগে যে মানুষগুলো পাচ্ছে না, হাহাকার করছে অনেক কিছুই। তো আমার ত্রাণের ব্যাপারটা আমি সোজাসুজি বলি, আমিও প্রচুর ত্রাণ কার্যে ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি যুক্ত হয়ে আছি, এখনো এখনো আছি। কিন্তু আমার ওই জিনিসটাই খারাপ লাগে যে কেন ত্রাণ আমাদের দেশে, কেন ত্রাণটা কেন হবে, একটা মানুষ আমার থেকে কেন কেন ভিক্ষে নেবে ভাই? ওই তো ওই দেশেরই নাগরিক যে দেশের আমি নাগরিক, তারও তো সেম রাইট, যেখানে আমার রাইট, ওখানে আলাদা কিছু তো নেই। আমার রাগটা হয়তো সেই জায়গায়, যাই হোক, এগুলো আমার কনসার্নও বলবো না, কনসার্নও বলবো, আর আমি কিছু করতেও পারবো না, কিচ্ছু করতে পারবো না সাধারণ মানুষ। তো একদম। তোমার এখান থেকে আরেকটা কবিতা হোক, সেটা একটু মুডটা চেঞ্জ হোক, মানে আমি ঘেঁষতে দিলাম পুরো ব্যাপারটাকে। যাই হোক, না না, চেষ্টা করবো। হ্যাঁ, তো একটা কবিতা হোক তোমার এখান থেকে, তারপর অন্য আলোচনায় যাচ্ছি। কবিতা, এক সেকেন্ড দাঁড়াও। আরামসে দাঁড়িয়ে আছি না, বসিয়ে আছি, তুমি করে নাও। আমি আমার একটা সিরিজ থেকেই পড়ছি। এই কবিতাটার কোনো নাম নেই, সিরিজটার নাম হচ্ছে শিরোনামহীন। এরকম কিছু রাস্তাঘাটে বেরোতে অনেক সময় অনেক কিছু মনে হয়, সেই মনে হওয়া গুলোকে নিয়ে একটা লেখা।
আমাদের প্রত্যেকের জীবনে অন্তত একটা অন্ধকার গলির মোড় বা একটা অন্ধকার রাস্তা থাকা খুব প্রয়োজন, যেখানে কিছু স্মৃতির ভিড় থাকবে। অতীত হতে পারে সেসব, অসুবিধা নেই। খুব মন খারাপ হলে বা খুব একা লাগলে সেই গলির মোড়টা বা সেই অন্ধকার রাস্তাটা দিয়ে হাঁটা উচিত। স্মৃতি পুরনো হয় মুহূর্তকে আঁকলে। আমরা যাবর প্রেমী হয়ে প্রয়োজন মতন মান, অভিমান, যন্ত্রণা, আদর খুঁজে নিই। কখনো ফিরে দেখি সময়গুলোকে। সেখানে রাগ, প্রেম যাই দেখাই না কেন, আসলে মুহূর্তগুলোর গায়ে হাত বোলাতে ভালোবাসি। তারপর ক্ষোভে পুড়ে বা কান্নায় ভিজে আমরা যে যার মতন এগিয়ে যাই। আসলে থেমে যাওয়াকেই আমাদের সবচেয়ে বেশি ভয়, সব থেকে বেশি। একদম থেমে যাওয়াটাকেই ভয় পাই আমরা, এবং সেটাই তো সত্যি সবচেয়ে সবচেয়ে বড় কথা এটাই যে শুরু হলে শেষ হবেই, এবং থেমে তো যেতেই হবে, থেমে যেতেই হবে। আচ্ছা ঈশিতা, এমনি কবিতা লেখা ছাড়া, এমনি ছাড়া অন্যান্য আর কি এমনি ব্যক্তিগতভাবে তোমার কি ভালো লাগে করতে? মানে অবসর টাইম তো পাও না আমি জানি, বিভিন্ন কাজেই থাকতে হয়, তবু এমনি থাকে না খেয়াল খুশি এই জিনিসটা করতে আমার ভালো লাগে। আম, হালে যেটা আমার ভালো লাগছে বেশি করতে, সেটা হচ্ছে আঁকা। আচ্ছা, ওকে। বিভিন্ন রকম আঁকছি। হ্যাঁ, আমি আর্টিস্ট নই সে অর্থে, কিন্তু ভালোবাসা থেকে আঁকি, এটাই। আর কিছু কিছু সময় কিছু অন্যরকম কাজকর্ম এই মুহূর্তে, মানে এখন যেমন একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা মানুষের বাইরের গঠনকে কোনো একটা পশুর সাথে কম্পেয়ার করে বলি, এই ছেলেটা জিরাফের মতো লম্বা, এই মেয়েটা হাতির মতো মোটা, এর হাঁটা তো অনেক জলহস্তির মতন, এই কিছু পশুর সাথে কম্পেয়ার করি। আমি উম, মানুষের একটা মানুষের প্রেম কাহিনীকেই পশুর শরীর দিয়ে, ওই মানে এঁকে, আমার হাতেই আঁকা ওইগুলো, সেই আঁকাটা দিয়ে কবিতা পাঠ হবে। মানে দুটো ক্যারেক্টার ছেলে মেয়ে আঁকাই যেত, তার জায়গায় তাদের ওই পশুর ক্যারেক্টার, মানে যে পশুর সাথে কম্পেয়ার করা হয়েছে, সেই পশুগুলোকে এঁকে একটা অ্যানিমেশন টাইপ, মানে অ্যানিমেট করার আর কি চেষ্টা, অ্যানিমেশনের বাহ, মতন একটা হ্যান্ড খুব ওয়ার্ক। ভালো, খুব ভালো, খুব ভালো। করো, করো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, তুমি আরেকটা কাজ যেটা সেটা আমি জানি, সেটা তুমি বলতে না চাইলে বলতে নাই বা পারো, তুমি একটা অন্যরকম বিষয় নিয়ে কাজ করছো আমি জানা মতে। হ্যাঁ, 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 তো হ্যাঁ। ওটাকে তুমি ডিরেক্টলি না বললেও একটু বলতে পারো, যে কারণ এই বিষয়টা কিন্তু খুব খুব একটা সেনসিটিভ, একটা অন্যরকম বিষয়। হ্যাঁ, এবার আমার যেহেতু একটা স্যাম্পল সার্ভে করে কাজটা করছি, এই মুহূর্তে অনেকগুলো কাজ চলছে। যেমন একটা পোর্টালের সাথে কথা হয়েছে, সেখানে আমি বাঙালি জীবনের সেক্সুয়ালিটি নিয়ে লিখবো, মানে সেক্সুয়াল লাইফ, মানে বাঙালি মধ্যবিত্ত বাঙালি জীবনে সেক্সুয়াল লাইফে বিভিন্ন রকম ফেজ গুলো নিয়ে একটা লেখার কথাটা আছে। তো সেই লেখার কাজ শুরু হয়েছে, কিন্তু লেখাটা শুরু হওয়ার পর একটার পর একটা বিপর্যয় গেছে, এখনো সেটা একটা ইস্যু আসেনি, হয়তো আসবে। আহ, আর আরেকটা কাজ হচ্ছে, সেটাও সেক্সুয়ালিটি নিয়েই হচ্ছে। আম, বিভিন্ন রকম মন মানসিকতা আমাদের অ্যাকসেপ্ট করার বাউন্ডারি, হ্যান ত্যান নিয়ে একটা কাজ। আহ, এবং সেই কাজটা শুধু আমি আমার মনের মাধুরী মিশিয়ে বাড়িতে বসে আহা উহু করতে করতে লিখিনি, মানুষের সাথে কথা বলে মিশে, ব্যক্তিগতভাবে মিশে কাজটা করা হয়েছে। এবং তাতে কিছু মেডিকেল পার্টও থাকছে, সেটা সেখানকার মানে সেই কাজটা, সেটাও আমার মন গড়ার কোনো জায়গা নেই, সেখানেও আমি আহ, সেই বিষয়ে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলে কাজ করা, যাতে একটা বই কম্প্যাক্ট ভাবে তৈরি হয়। উম, তোমাকে দেখে গোলাপ ফুলের কথা মনে পড়ে এরকমও থাকবে না, আবার এমনও থাকবে না যেটা পড়ার পর তোমার মাথায় হাত দিয়ে বসতে হয়, এটা কেন পড়লাম, কেন কিনলাম। এমন ভাবেই বইটা রেডি করা হচ্ছে, এটা সব দিক দিয়ে এটা কম্প্যাক্ট হয়। একটা মানুষের কাছে এই বইটা থাকলে তার, সে ওই জনালে পড়ুক বা নাই পড়ুক, সে যেন নিজেকে সমৃদ্ধ হয়েছি মনে করে।
বাহ! বাহ! ভালো, ভালো। সেটা খুব তাড়াতাড়ি আসুক এবং আমরা পড়ি সেটাই আমি চাই। এবং এখন এখন যেটা দরকার সেটা হলো কি স্বাভাবিক হওয়াটা, এবং স্বাভাবিক হওয়ার পরে অনেক নতুন কাজ হয়তো আসবে। অনেক কিছু আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে তোমারটাও তাড়াতাড়ি আসুক সেটা চাই। আচ্ছা, একটা একটা প্রশ্ন, যদিও জিনিসটা ব্যক্তিগত না বলবো না। বলব যে হুম। এটা হয়তো অ্যা মানে কি বলবো, ওপেন সিক্রেট বলতে পারো, বা একটা ব্যক্তিগত হয়েও সার্বিক একটা ব্যাপার। এটা হলো, মেয়ে কবিদের কি পুরস্কার পেতে সুবিধা হয় রাদার দেন পুরুষ কবিদের থেকে? পুরস্কারটাকে যদি আমি সম্মানের চোখে দেখি, তাহলে সুযোগ সুযোগ যদি আমি ধরে নিলাম একটা মহিলা কবি, সুযোগ খুব বেশি হয় একটা পুরস্কার পাওয়ার ক্ষেত্রে, আহ, তাহলে সে পুরস্কারটাকে ঠিক সম্মানের চোখে দেখা হচ্ছে না সেই ক্ষেত্রে। আর যেখানে বলা হয় মেয়েরা তো সুবিধা পায়, মেয়েরা সুবিধা তখনই পায় যখন তাকে কেউ সুবিধা দিতে আসে। আর একটা মেয়ে তখনই সুবিধা আহ উম মানে সুবিধার সদ্ব্যবহার করে যখন সে নিজেকে, নিজের আত্মসম্মানের জায়গাটা নিজের কাছেই পোক্ত না থাকে। এবং নিজের ক্রিয়েশনের জায়গাটাও দুর্বল থাকে, সেটাও একটা ব্যাপার। আমি কি হ্যাঁ, অনেক জায়গায় অনেক ঘোটালা হয়, অনেক রকম পলিটিক্স চলে, সেটা সব জায়গাতে চলে। তোমার অফিসে পলিটিক্স চলে না, সব পাড়াতে জায়গাতেই পলিটিক্স চলে না, সব জায়গাতে পলিটিক্স আছে। এবং আমি মনে করি আমার র্যাকে কতগুলো পুরস্কার থাকার থেকে আমি যেন যে কোনো মানুষের চোখে চোখ রেখে বলতে পারি, হ্যাঁ দেখে নেবো আপনি কি করতে পারেন। তোমার মানে কবিতা তো তুমি লিখছো অনেকদিন ধরে মোটামুটি, মানে যদিও হ্যাঁ, অনেকদিন ধরে মানে, বছরখানেক হলো। হ্যাঁ, হ্যাঁ, তোমার বয়স তো আর ২০০ বছর হয়ে যায় মৌর্যদেরও হরপ্পা সভ্যতারও না। তো তুমি লিখছো অনেকদিন ধরেই, যাই হোক। তো সেই ক্ষেত্রে তোমার খারাপ লাগা মুহূর্ত হুম। বা ভালো লাগা মুহূর্ত কি আছে? সেটা কবিতা পড়ার ক্ষেত্রে বলো, কবিতা পড়তে যাওয়ার ক্ষেত্রে বলো, বা হোয়াটএভার, খারাপ লাগা এবং ভালো লাগা মুহূর্ত কি আছে তোমার? খারাপ লাগার মুহূর্ত সেরকম কিছু নেই। হুম। কারণ প্রথম কথা হচ্ছে আমি যেটুকু করেছি তার জন্য আমাকে কোনো কট লাইনের সাহায্য নিতে হয়নি। না, না, আমি ওই দিকটায় যাচ্ছি না। আমি ওটা ওই না, না, টপিকটাই না। শেষ হয়েছে। আমি বলছি যে ধরো হ্যাঁ। তুমি কবিতা পড়তে গেলে, হয় না অনেক অনেক সময়, যেমন ধরো আমি আমি আমার হয়েছে, আমি স্কুল লাইফে একটা স্টেজে প্রোগ্রাম করছি এবং পুরো স্টেজটা ভেঙে পড়ে গেছে। তাহলে এটা আমার সাথে হয়েছে। এটা হয়েছে মানে না, আমার আমি পুরো যখন দলটা প্রথম পড়ে গেছি। পুরো দলটা পড়ে গেছি। আমি হ্যাঁ, তো না, আমার ক্ষেত্রে এটা হয়নি, কারণ আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে কবিতা পাঠ দেখেছি সেগুলো একদম ফিক্সড মঞ্চই আর কি, মানে আলাদা করে মঞ্চ বেঁধে কিছু হয়নি। তো হলে হয়তো আমি যেভাবে মোটা হয়েছিলাম এখন এই অনেকটা কমেছি, তাতে ভেঙে গেলেও এটা আশ্চর্য কিছু ছিল না। এবার আমার হয়েছিল হচ্ছে যে প্রথমবার যখন কবিতা পড়তে যাই, অবনীন্দ্র সভাঘর, 9th এপ্রিল, 9th এপ্রিল। তো তখন যখন উঠছি তখন আমার মনে হচ্ছিল আমাকে কেউ বলুক মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা আরেকবার দিয়ে দিতে, আমি দিয়ে দিতে পারি হাসি হাসি খুশি মনে। মানে কি, আমি প্রথম কথা বাচিক শিল্পী নই, আমার বলা খুব একটা ভালো নয়। আর আমি বেশি লোকজন দেখলে না একটুখানি কনফিডেন্স নড়ে যায় আমার। তো তখন মনে হয়েছিল, তবে এখন আর কিছু মনে হয় না। আর আর একবার খুব বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি মোবাইলে, যেমন এখন সবাই তো মোবাইলে খুলেই পড়ে, মোবাইলটা বিট্রে করলো, আমি অন্যান্যবার পুরো ফ্লাইট মোড করে দিই ফোনটাকে, সাইলেন্ট করে, হয় সাইলেন্ট করে ফ্লাইট মোড করি, না ফ্লাইট মোড করা থাকে সাইলেন্ট করা থাকে না, এরকম হয় আর কি, মানে যাতে কোনো ডিস্টার্বেন্স না আসে। সেইবারে কি হলো, আমি দুটোর কোনোটাই করিনি, এমন ফোন এলো কবিতা পড়তে পড়তে মাঝপথে হাওয়া, কবিতা হাওয়া, ফোন হ্যাং করে গেল। তখন আমি নিজের মতন পরের অর্ধেকটা নিজের ইনস্ট্যান্ট নিজের মতন, যে শুনছিলেন সেও আমাদের খুব ভালোবাসেন দাদা বলি, রিজুদা শুনে আমার দিকে তাকিয়ে বললো যে এটা কি ছিল। প্রথমটা তো শুরুটা ঠিক হলো, তারপরে কি হলো, আলাম যা হলো ভালো হলো পরে বলবো। মানে ঘর ভর্তি লোক, কিন্তু কবিতা পাঠের সময় কেউ কারোরটা খুব একটা মন দিয়ে শোনে না, খুব প্রিয়জন না হলে। না, না, শোনে না। মানে এত লোক
শোনে না, এটা খুব অনেককেই বলছি, আমি অনেক ক্ষেত্রে অনেক, আর আমার কি হয়, অনেক কবিতা পরপর শুনতে গেলে না আমার কান নিয়েও মাথা পর্যন্ত পৌঁছায় না। যাদের এবং কবিতা ভালো লাগে তাদের আমি বলে দিই। একটা কথা আমি বলি, মানে উইথ ডিউ রেসপেক্ট অল, সেভাবে হয়তো কবিতা লেখালেখি করেছি বা জানি না করিনি, এটা আমি বলছি না। এই যে কবিতা পাঠের আসর মারাত্মক বোরিং একটা ব্যাপার, মানে মারাত্মক। আমি এমন হয়েছে আমাকে ঢুলে ফেলে দিচ্ছে। আমি একজনের কবিতা শুনতে গেছি, আমি বসে আছি পেছনে, আই এম স্লিপিং, মানে আমার মনে আমি বুঝতে পারছি কনসিয়াসলি যে আমি ঘুমোচ্ছি, হ্যাঁ, হুম, হেল্পলেস। তো আমাকে বাইরে এসে আমার ঘুমটা ভাঙাতে হলো। সো রিয়েলি এটা খুব একটা মানে মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। না, উম, এবার কি বলতো, তুমি পরপর যখন শুনবে না তখন দেখবে তোমার কাছে সব মানে সেই, মানে কি বলবো, ভেলপুরি, জিলিপি সবকিছু একসাথে হয়ে যাচ্ছে। আমি তখন কয়েকজনকে বলি যে তোর কবিতাটা বেশ ভালো লাগলো, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তুই একটু পাঠিয়ে দিবি, আমি একটু পড়বো। এটাও হয়েছে। আমি বেশি ইন্টারেস্ট পাই হচ্ছে যখন কোনো সাবজেক্টের উপর কেউ কোনো স্পিচ দেন। যারা স্পিচ দেন ম্যাক্সিমাম সিনিয়র, অনেকদিন ধরে লিখছেন, অনেকের যেমন বিনায়কদার বলা আমার খুব ভাল লাগে। তো তারপরে এরকম মানে পার্থজিৎ দা যখন কবিতা নিয়ে আমাকে বোঝায় আমার খুব ভালো লাগে। সৌরভ দা যখন কবিতা নিয়ে আমাকে কিছু বোঝায় আমার ভালো লাগে। এরকম মানে যাদের সাথে পার্সোনালি আমি কথা বলি এবং তাদের অন স্টেজ কথাবার্তা আমার বেশ ভালো লাগে, আমি সেটা শুনতে যাই। ঠিক আছে, সেটা খুব মন দিয়ে শুনি। বাকি কবিতা পাঠের সময় তো আর বললাম না, বন্ধুত্ব একেই তো বন্ধু, এই লাইনে প্রকৃত বন্ধু খুব কম হয়। যেটুকু আছে সেইটুকুই কবিতা পাঠ শুনতে গিয়ে এটা ওটা সেটা করেছি, এটা জানলে তো আর কথা বলাই বন্ধ করে দেবে। যাই হোক হলো তো, আহ, এই আমার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স। ফোনটা খুললাম, অর্ধেকটা পড়ার পর বাকিটা নেই, বাকিটা নিজের মতন বললাম। যেহেতু কেউ অত কান করে শোনেনি, সেহেতু আমি বেঁচে গেছিলাম সেই মুহূর্তে। রিজিতা বলছে প্রথমটা শুরু হলে একরকম, শেষ হলে একরকম, ব্যাপারটা কিলাম, যা হলো ভালো হলো, পরে বোঝাবো। মানে নিজেকে এত মন দিয়ে কোনো কবিতা আমার শোনেনি, সেই দিনকেই ওকে শুনতে হলো। আর আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল বকে চলে এলাম। আর তো সবচেয়ে বাজে কথা, সেদিনকে আমার একটা ভাইও গেছিল, মানে আমি জানতাম না ও ওখানে যাবে, ও গেছে। ও বললো তুই মাইকের সামনে এসব কি বলে এলি? আমি বললাম যে অত বুঝতে হবে না, চুপচাপ থাক, দেখতে এসেছিলি দেখেছিস, বাড়ি চলে যা। এটা এটা আধুনিক কবিতা হচ্ছে, এটা আধুনিক কবিতা হচ্ছে। তোমরা আরে বোন, আধুনিক কবিতা, আধুনিক কবিতাটা মামা মানে আরো দুকাটি উপরে হয়ে গেছিল। ও, ওইটা খুব ওটা ভুলবো না। তারপর আর তোমার কোনো সেরকম প্রবলেম হয়নি। এখন এখন যারা লিখছেন, মানে আমি সুনীল শঙ্কর পরে কার কবিতা ভালো লাগে বেশি, বা কারো কবিতা মনে আছে একটা পড়া যায় কি? সুবোধ সরকার তো আছেনই। আর তারপরে মল্লিকা সেনগুপ্ত ইয়েটা আছে। আর এই এনাদের পরে মল্লিকা সেনগুপ্ত, সুবোধ সরকার, তারপরে পার্থিব চন্দ্র, আরো অনেকে, মানে এরকম ভাবে নাম বলতে বললে আমি নিজের ভাষাকে তার সব নাম বলতেও পারবো না। হালে অনেকেই ভালো লিখছে, যাদের লেখা আমি ফেসবুকে পড়ে, যাদের বই আমার এখনো কেনা হয়নি, ইচ্ছা আছে কিনবো। যদিও মার্চ মাসে কেনাকাটার একটা প্ল্যান ছিল, কারণ আমার বই মেলাতে সেরকম বইপত্র কিনি না। তো এরকম আর কি, মানে আমার না ওরকম পার্টিকুলার ভালো বলে মানে ট্যাগ এরকম কিছু নেই। মল্লিকা সেনগুপ্ত সব কবিতা আমার ভালো লাগে। ঠিক আছে। আর কিছু, আর বাকি সব কবির কিছু কিছু কবিতা খুব ছুঁয়ে যায়, খুব প্রিয় ডাকা কবিতা হয়ে ওঠে। ব্যাস ওইটুকুই, মানে তারপরে আর মানে ওরকম ভাবে লিস্টেড না আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, কিছু তো এখন যারা লিখছেন অনেকেই, অভিক রায়, আহ, আমার ভালো লেগেছে তার বেশ, মানে মোটামুটি ওনার কবিতা আমার বেশ ভালো লাগে। তো তো মানে কারো কি, অন্য পার্থিব কারো চন্দ্র, কবিতা আছে এই মুহূর্তে তোমার কাছে যে পড়তে চাও তুমি, বা মনে আছে কি এক দু লাইন? আমি প্রথমে আমার এক বন্ধুর লেখা, ও বলো। লেখা কাউকে পোস্ট টোস্ট করে না, ও হচ্ছে তোমার কি বলবো, নিঃশব্দে থাকা কবি। একটু নামটা বলে দিও, কারণ তাহলে অ্যাটলিস্ট তো সুবিধে হয়, মানে যদি নাম বলতে অসুবিধে না হয়, না হলে দরকার নেই। অয়ন দাস। আম, শহর ধুরে ফেরা বিশল্যকরণী লুকোনো বটের ঝুড়িতে, সময়ের খতিয়ান, ব্যর্থ প্রেমের গান, মন পাহাড়ের কোন নদীতে, আমরা ইচ্ছে পাগল দিচ্ছে আগল চলছে হাঁটা,
চাঁদের বুড়ির পোস্টমর্টেম সুরত হালে কুবজি কাটা। নিরালার শীতল পাটি একলা হাঁটি মনের ঘরে, দেখি সে পক্ষীরাজ একান্তে আজ গুমরে বরে। এই কবিতাটা ওর একটাই কবিতা আমার কাছে আছে আপাতত। আচ্ছা। তাও ওর মানে আমাকে জাস্ট ওভার ফোন শোনাচ্ছিল, আমি লিখছিলাম। আর সৌরভ মুখার্জি সৌরভ চন্দ্রের নামে লেখে, আসল নাম মুখার্জি। তো ওর বই ধর্মকুকুর এইটার আমি রিভিউ করেছিলাম একটা ইয়েতে। রাত ৯টায় ছায়া বড় হতে হতে এক একটা ভয় লাশ হয়ে যায়। কেন চাটতে বলো নিশিরাতের শিশির, খোলসা করে বলো অশ্রু পতনকে, আর বিশ্বাস করো না। মায়াবী পৃথিবীর ঘুম কি আর একটা যৌনতা নয়, আর একটা মৃত্যু নয়? কেন ভয় পাও বলো, কেন উঠে যাও বেওয়ারিশ গাড়িতে রাত ৯টায়? বাহ, এটা ধর্মকুকুর থেকে পড়লাম, একটু অন্যরকম কবিতা। এই বইটার একটা বিশেষত্ব, সবচেয়ে আমার এই বইটার আরেকটা কবিতা খুব ভীষণ প্রিয়, বাবা কবিতাটার নাম। ওই গাছটাকে কিছুতেই আমি অতিক্রম করতে পারি না। আমি যত বড় হই তার দ্বিগুণ বড় হয়ে যায় ওই গাছ। আমি যত দুঃখ পাই তার দ্বিগুণ একে স্পর্শ করে দেখি। এক একদিন রাত্রে, অনেক রাত্রিরে বাড়ি ফেরার সময় জানি ওই গাছটা আর আমার বাবা ছাড়া কেউ আমার জন্য অপেক্ষা করবে না। একটু অন্যরকম কবিতাগুলো, একটু অন্যরকম। একদম অন্যরকম। আর আমার বিশেষ পছন্দের কবি পার্থজিৎ চন্দ্র। এইবারে তার ক্যাসিনোয় লেখা কবিতা সিগনেট প্রেস থেকে বেরিয়েছে। এখান থেকে একটা কবিতা পড়ে শোনাই। তার বাসি কবিতাটার নাম। তার চোখ থেকে আলো ছিনিয়ে নিয়ে গেছে প্রখর লুব্ধক। এ বন অন্ধদের, এ বন ভিতরের কালো মিনারেট। নেমে আসছে অন্ধকার, নিভে আসছে ঘড়ি, নিভে আসছে ঘন্টার প্রহর। পূর্ণ সরোবরে পূর্ণ জলের ভিতর শুধু বেজে উঠছে মদনমোহন বাঁশি শেষবার। তোমার কবিতা হোক, কি তোমার কবিতা হোক। আচ্ছা, তোমার কবিতা হওয়ার আগে তোমাকে আমি একটা জিনিস, আমি একটা জিনিস তোমাকে করাই, সেটা হলো যে এক সেকেন্ড দাঁড়াও, আমি জাস্ট, হ্যাঁ, ইয়েস, এইটা কি তোমার করা, মানে ইজ ইট মেক বাই ইউ? তাহলে তো এটা মানে অসাধারণ, মানে আই ডোন্ট নো, তুমি কোনটা গো? করেছো নিশ্চয়ই, তুমি করেছো, না হলে তো তুমি এটা পোস্ট করতে না। হ্যাঁ, বাহ, এটা তো মানে অসাধারণ কাজ এটা। ড্রাফটিং মানে কি বলে এগুলোকে আমি জানি না, মানে ওইটা খুব। হচ্ছে নিউজ পেপারকে রোল করে করে তার মধ্যে ওই আমাদের বাড়িতে কিছু পুরোনো উল ছিল সেটা দিয়ে পম পম বানিয়ে। আর এটা ওয়ান্স আপন এ টাইম আমি এই কজের গণেশটা শিখেছিলাম। ঠিক আচ্ছা, আছে, সেই শেখার ওইটা, আর তারপরে ফ্রেমিংটা এইটা হালে লকডাউনের ফসল আর কি। ওকে 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 ওকে, যাক, আমি তোমার কবিতার মাঝখানে একটু করলাম, আবার কবিতাতে ফিরে যাই। হোক, তোমার কবিতা হোক, এবং তুমি তোমার দুটো কবিতা বলো, তারপর আমরা শেষ করব। তোমার প্রায় ১ ঘন্টা আমি শুধু একদম জলাঞ্জলি দিয়ে দিলাম, তো ১ ঘন্টা তো ভাই তুমিও বেরোবে, কাজ আছে, আমার তো কাজ নেই, তো তোমার কাজ আছে, তুমি বেরোবে, তো আর দুটো কবিতা হোক তোমার। আহ, জীবনে এমন জীবনে কিছু এমন সম্পর্ক থাকে যেগুলোকে শরীরের স্টেচ মার্কসের মতন আড়াল করতে হয়। এগুলো লুকানোর মধ্যে বিশেষ কোনো কারণ থাকে না, তেমন সবাইকে ডেকে দেখানোর মধ্যেও কোনো আলাদা বীরত্ব থাকে না।
কিছু জিনিস গোপনীয়তাতেই বেশি মাধুর্য লুকানো থাকে। সব দাগের জন্ম ক্ষত থেকে হয় না, সুখের স্মৃতি থেকেও হয়। অভিজ্ঞতা তো অভিজ্ঞতায়। সমৃদ্ধ করুক বা না করুক, চুল পাকাবেই। একদম, একদম, একদম। তো তোমার শেষ কবিতা করে শেষ করব। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলি, আমি আসলে দেখো এই এই যে কথাবার্তা বলা বা এই যে কথা বলছি, আমি হয়তো তোমাকে অনেকবারই হয়তো বিরক্ত করেছি, ভাই চলো কবে বসছি, কবে বসবো। না, আমাদের আসলে তো খুব আনফরচুনেটলি আমফানের দিনকে, যেদিনকে আমফান হচ্ছে সেদিনকে আমরা বসেছিলাম। বসেছিলাম আমরা। তো ধ্বংসের জন্যই তো আমার তো এরকমই রাশি, এরকম ধ্বংস করার রাশি। যাই হোক, তো একটা জিনিস ব্যাপার যেটা সেটা হলো, আমি এই যে কাজটা করছি, আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে আমি হুম, সাধারণভাবে মানুষকে জানতে পারছি, এবং সেটা আমার জন্য প্লাস পয়েন্ট। কার কি হচ্ছে আমি জানি না, হুম, কিন্তু আমার জন্য একটা না মানসিক বুস্টিং হচ্ছে। আমি মানুষের সাথে যে কথা বলছি, আমি নিজের ক্ষেত্রে আমার খুব বুস্টিং হচ্ছে। আমি অনেক কিছু জানতে পারছি, অনেক ব্যাপারগুলো আমি আমি যেগুলো জিনিস হয়তো একরকম ভাবে দেখতাম, কিন্তু স্বাভাবিক ভাবে সেটা একরকম না, আর সেটা অন্য মুখ আছে। তো ইটস এ গুড থিং। তো সেক্ষেত্রে আমি জানি না না আর তোমার কেমন লাগে। বলো আর বলো। না, আমার তো বেশ ভালোই লাগছে অ্যাকচুয়ালি। কি বলতো, প্রত্যেকটা মানুষের জীবনে ভাঙা দেখে শিখতে হয় যে এই জিনিস করলে ভাঙার চান্স আছে। আবার সেই মানুষটার ভাঙা থেকে ওঠাটা, এই জার্নিটা জানলে দেখা এইটাও শেখা যায় যে আম, আচ্ছা, তাহলে এরপরেও এই জিনিসটা আসতে পারে, এই ভাঙার পরেও আরেকটা শুরু করা যাবে। এটা একটা মোটিভেশন, একটা ইন্সপিরেশন, একদম, এরকম একটা কাজ করে। তার জন্য খুব একটা বড় স্টেবল বা খুব ব্র্যান্ডেড কিছু হতে লাগে না। তুমি কাজ থেকে আমরা ইন্সপিরেশনটা আমরা তো পাবে। সবাই ব্র্যান্ডেড। আমরা কে ব্র্যান্ডেড না বলো তো? আমরা সবাই ব্র্যান্ডেড। মানুষ হিসেবে জন্ম নিয়েছি মানে ব্র্যান্ড। মানুষ জাতিটাই তো একটা ব্র্যান্ড। এর থেকে বড় ব্র্যান্ড আছে নাকি? এর থেকে বড় ব্র্যান্ড। সেটাই, হ্যাঁ, তো সেটাই। তোমার তোমার কবিতাটা দিয়ে শেষ করব। তো তুমি কবিতাটা বলো। আম, তুমি জল রঙে দক্ষ, আমিও এক বাধ্য প্যালেট শরীর। তোমার সব রিপু মেপেও পক্ষপাতহীন, আমার আদুরে দুয়োরানির মতন কাটছে দিন। তোমাদের সব গবেষণা এক, এলোপাথারি রং চালাচালি। যদিও তাদের আদর নামেই ডাকি, সুখ পায়। শিল্পী হতে পারে না সবাই, কিছু কাটাছেঁড়াকেই তাই শিল্প বলে চালায়। আহ যাই হোক, ভালো লাগলো। এবং সবচেয়ে বড় কথা যে আড্ডা মারতে গিয়ে অনেকগুলো কথা আমি তোমার বিষয়ে হয়তো জানলাম, যে বিষয়গুলো হয়তো আমিও জানি না বা জানতাম না। যে একজন কবি ছাড়াও একদম। তুমি তোমার বিভিন্ন ভাবে অন্যরকম ভাবে তুমি জীবনকে দেখো, জীবনকে চিন্তা করো, জীবনকে সাথে বাঁচো। এটা একটা ভালো জিনিস। তো ধন্যবাদ দেবো না তোমাকে, এখানেই আজকে শেষ হলো। বন্ধুত্ব কোনো ধন্যবাদ চলে না অ্যাকচুয়ালি। তুমিও আমার অনেকটা অসময় আমার পাশে থেকেছো, ইনফ্যাক্ট আরে এখনো থাকো। একদমই একদমই না। তো আড্ডাটা হলো, এবং পরবর্তীকালে আরো হবে, দেখা যাক কি হয় কি দাঁড়ায়। খুব তাড়াতাড়ি সার্বিক এবং স্বাভাবিক জীবন ফিরে আসুক, এই কামনাই করি ভাই। আর কি। একদমই, একদম। এখন ভালো আগে থাকো, সবাই সুস্থ হোক, তারপরে অন্য কথা। ভালো থাকো ভাই। একদম। চলো।